আজকে এমন একটি বইয়ের সামারি আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটি শুধু পয়সার প্রবন্ধনই নয়, মানি ম্যানেজমেন্টই নয়, আসলে অনেক কিছু বুঝতে সাহায্য করে এবং এইটিও শেখায় যে আর্থিক ব্যালেন্স, ইকোনমিক ব্যালেন্স এবং বিত্তীয় স্বতন্ত্রতা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম কী করে প্রাপ্ত করা যায়। আজকে ফ্রেন্ডস আমরা আলোচনা করছি ফাইন্যান্স অ্যাট দ্য থ্রেশহোল্ড বইয়ের ব্যাপারে, যেটি লিখেছে ক্রিস্টোফার হাউটন। বাট এটি কোনো সাধারণ ফাইন্যান্স বই মোটেই নয়। এটি এমন একটি চিন্তাকে জন্ম দেয় যে আমাদের বিত্তীয় ভবিষ্যৎটিকে নিয়ে, আমাদের বোঝাটিকে নিয়ে, চিন্তাটিকে নিয়ে সম্পূর্ণ পরিবর্তন করতে পারে। এবার চিন্তা করুন, যখন আমরা কোনো দরজায় দাঁড় হয়ে থাকি তখন আমাদের সামনে দুটি রাস্তা থাকে। আমরা ওই দরজাটিকে পার করে একটি নতুন দুনিয়াতে জন্য স্টপ পা রেখে দিই এবং ওই জায়গায় দাঁড় হয়ে থাকি এবং সুযোগটিকে হাত থেকে যেতে দিই। ফাইন্যান্স অ্যাট দ্য থ্রেশহোল্ড এই বিচারটিকেই প্রুভ করে, যে জায়গায় থ্রেশহোল্ড মানে বিত্তীয় দুনিয়াতে একটি নতুন চিন্তার দিকে আগে বেড়ে যাবার সুযোগ। এই বইটি পারম্পরিক আর্থিক ঢাঁচার থেকে একটু দূরে যে এটি আমাদেরকে শেখায় যে কিভাবে আমরা সমাজ, ব্যবসা এবং ব্যক্তিগত বিত্তটিকে একসঙ্গে ব্যালেন্স করতে পারি। আজকের সময় সবাই পয়সা উপার্জন করার ব্যস্ততায় রয়েছে, কিন্তু আমরা কি কোনোদিন এটি চিন্তা করেছি যে বাস্তবিক মানে পয়সার ইম্পর্টেন্স কী? পয়সা শুধুমাত্র একটি সাধন বা এর থেকে অনেক কিছু বেশি? আমাদের আর্থিক সিস্টেম সঠিক ডাইরেকশনে আগে বেড়ে যাচ্ছে, বা আমরা কোনো বড় পরিবর্তনের প্রয়োজন রয়েছে? এই সব প্রশ্নের উত্তর এই বইটি সবসময়ের জন্য দেয়, যার মধ্যে লেখক আমাদেরকে একটি নৈতিক এবং স্থায়ী বিত্তীয় প্রণালী, এথিক্যাল এবং সাস্টেনেবল প্রয়োজনের ব্যাপারে আমাদেরকে লেখক শেখায়। আমাদের শুধু ব্যক্তিগত সম্পত্তি, পার্সোনাল ওয়েলথ সবসময় বাড়ানোর দিকে ধ্যান মোটেই দেওয়া উচিত নয়। আসলে এমন একটি আর্থিক ঢাঁচার দিকে, কবচের দিকে বেড়ে যাওয়া উচিত যে জায়গায় সামাজিক কল্যাণ, সোশ্যাল ওয়েলফেয়ার এবং সমগ্র আর্থিক বিকাশ, হোলিস্টিক ইকোনমিক গ্রোথ সবসময়ের জন্য সুনিশ্চিত থাকে। যদি আমরা শুধুমাত্র পয়সাটিকে সেভিং করা এবং বাড়ানোর টেকনিকটি শিখে যাই এবং আর্থিক মূল্য, ইকোনমিক ভ্যালুসটিকে মোটে যদি না বুঝি, তাহলে ওটি একটি আধা জ্ঞান থাকবে। এই বইয়ের ভিতরে একটি স্পেশাল কথা এইটি যে এটি পয়সা এবং বিত্তীয় দুনিয়ার মধ্যে শুধুমাত্র কাউন্টিংয়ের পরে নম্বরের আধারে মোটেই দেখে না। আসলে এর পেছনে অনেক গোপনে লুকিয়ে থাকা সামাজিক এবং নৈতিক পহলুটিকে ওই জায়গাতে উজাগার করে। এটি আমাদেরকে এটিও শেখায় যে কিভাবে পারম্পরিক অর্থশাস্ত্র, ট্র্যাডিশনাল ইকোনমিকের জায়গাতে একটি ব্যক্তিগত এবং সামাজিক রূপের সঙ্গে জাগরুক বিত্তীয় দৃষ্টিকোণ, সোশ্যালি অ্যাওয়্যার ফাইন্যান্সিয়ালি অ্যাপ্রোচ সবসময়ের জন্য আপন করা যায়। ফ্রেন্ডস, এই বইটি আমাদেরকে শুধুমাত্র পয়সা উপার্জন করার জন্যই নয় এবং ওইটিকে ইনভেস্ট করার ব্যাপারেই নয়, আসলে অনেক কিছুর ব্যাপারে জানায়। একটি নতুন দৃষ্টিকোণ, নিউ পার্সপেক্টিভের দিকে সবসময়ের জন্য ঠেলে দেয় এবং তার দিকে সবটাকার জন্য যাবার জন্য কথা বলে, যে জায়গায় পয়সা শুধুমাত্র ব্যক্তিগত লাভের জন্য এবং তার সাধনই নয়, আসলে সমাজ এবং অর্থ ব্যবস্থার একটি ব্যালেন্সের একটি মেথড হয়ে যায়। যদি আপনাকেও মনে হয় যে পয়সা শুধু উপার্জন করা এবং সেভিং করার জিনিস মোটেই নয়, আসলে এটি সমাজ, নৈতিকতা এবং আর্থিক ব্যালেন্সের একটি ইম্পর্টেন্ট ভাগ, তাহলে এই ভিডিওটি এবং এই বইটি তথা ভিডিও আপনার জন্য। এই সামারিটিকে একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হতে পারে যে এটি আপনার বিত্তীয় চিন্তাটিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে রেখে দিতে পারে। তাহলে চিন্তা না করে আসুন আমরা জানি যে ফাইন্যান্স অ্যাট দ্য থ্রেশহোল্ড আমাদেরকে কী শেখায় এবং কিভাবে এটি আমাদেরকে আর্থিক স্বাধীনতা, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সির নতুন একটি রাস্তা দেখিয়ে দেয়। চ্যাপ্টার 1, বিত্তীয় সংকটের একটি পৃষ্ঠভূমি এমন একটি বিষয় যেটি শুধুমাত্র নম্বর এবং তথ্য পর্যন্ত মোটেই সীমিত নয়। এটি ওইসব কথার একটি সংগ্রহ যার মধ্যে লক্ষ লক্ষ লোকেদের সংঘর্ষ, আশা, অসফলতা এবং তারপরে পুনরায় দাঁড় হবার একটি ইচ্ছাশক্তি সবসময়ের জন্য লুকিয়ে থাকে। যখনই আমরা কোনো আর্থিক ব্যালেন্সের কথা আলোচনা করি, তাহলে আমরা প্রায় পেপারে ছাপা বড় বড় হেডলাইন এবং টিভিতে দেখানো কাউন্টিংয়ের পরে সবসময়ের জন্য মনোযোগ দিই, কিন্তু এর পেছনের আসল সত্যটি ওইসব সাধারণ লোকেদের জীবনের মধ্যে লুকিয়ে থাকে, যার পরে এই সমস্যার একদমই ডাইরেক্ট প্রভাব পড়ে। কল্পনা করুন একটি মধ্যবর্গীয় পরিবার যে বছর পর বছর নিজের ছোট্ট একটি বিজনেসকে সবসময়ের জন্য চালাচ্ছে। একদিন সকালে সে ওঠে এবং সে জানতে পারে যে ব্যাংক তার লোন লিমিটটি ওই জায়গায় কম করে দিয়েছে এবং নেক্সট মাসে তার দোকানটি চালানোর জন্য প্রয়োজন ক্যাশ ফ্লো মোটেই থাকবে না। সেই ব্যক্তি ওই দোকানে সবসময় বসে থেকে নিজের বাচ্চার ছবিটি সবসময়ের জন্য দেখছে এবং এটি চিন্তা করছে আসলে ভুল কোন জায়গায় হয়েছে। এটি শুধুমাত্র তারই কথা মোটেই নয়, আসলে এমন অনেক
কাউন্টেবল, আনকাউন্টেবল, প্রত্যেক লোকেদের জন্য যারা প্রত্যেক পয়সা ফাইন্যান্সিয়ালি পরিশ্রম এবং কোনো সময়ের জন্য নিজের পরিচয়টিকেও ওই জায়গায় হারিয়ে ফেলে। প্রায় এই কথাটি বলা হয় যে আর্থিক সমস্যাটি হঠাৎ করে চলে আসে, কিন্তু সত্য এটি যে এটি আস্তে আস্তে করে হয় আমাদের চোখের একদমই সামনে, আর আমরা এটিকে মোটেই বুঝতে পারি না। আমাদের ব্যাংকিং সিস্টেম, ধার দেবার প্রক্রিয়া, স্টক মার্কেট এবং আন্তর্জাতিক আর্থিক সম্বন্ধর খুব জটিলতার একদমই মাঝখানে অনেক এরকম অদৃশ্য শক্তি সবসময়ের জন্য লুকিয়ে থাকে, যেটি একটি বড় সমস্যাকে সবসময় জন্ম দেয়। আমরা যখনই পয়সার কথা আলোচনা করি তখন এটিকে একটি সংখ্যার রূপে সবসময়ের জন্য দেখি, কিন্তু পয়সা শুধুমাত্র একটি নম্বর মোটেই নয়, এটি আমাদের সম্পূর্ণ আর্থিক ব্যবস্থার একটি প্রাণ। যখন ব্যাংক কন্টিনিউ সবসময় ধার দেওয়া শুরু করলো তখন এমনটি মনে হচ্ছিল যে প্রত্যেক ব্যক্তি ধনী হবার একটি রাস্তায় বের হয়ে পড়েছে, কিন্তু হঠাৎ করে যখন ওই ব্যাংকটি নিজের দরজাটি বন্ধ করে দিতে চায় তখন এটি বোঝা গেল যে চড়ে সে ডাউনফলও হয়। 2008 সালের একটি বিত্তীয় সমস্যা, সবথেকে বড় সমস্যা এবং উদাহরণ। প্রথমে ব্যাংক চিন্তাভাবনা না করে লোন দিল, লোকেদেরকে ঘর কেনার স্বপ্ন দেখালো এবং তারপর যখন মার্কেট পড়লো তখন ওই স্বপ্নর দামটি লক্ষ লক্ষ লোকেদেরকে পে করতে হলো। এই সমস্যাটি শুধুমাত্র আমেরিকা পর্যন্ত সীমিত ছিল না, এটি সম্পূর্ণ দুনিয়াতে ডাক শোনা গেল। আরেকটি কথা এই সম্পূর্ণ পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তোলে, ওটি হচ্ছে সাধারণ লোকেদের ব্লাইন্ড ট্রাস্ট, একটি এমন ধরনের বিশ্বাস যেটি ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সংস্থানে খুবই চোখ বন্ধ করে করা হয়। আমাদের মধ্যে থেকে কত লোকেরা এটি সত্যি জানে যে ব্যাংকে জমা আমাদের পয়সা আসলে কিভাবে কাজ করে? আমরা কি সত্যি এটি জানি যে আমাদের সেভিংয়ের পরে পাওয়া ব্যাজটি কিভাবে নির্ধারিত হয়? মোটেই না, কারণ আমরা এটি চিন্তা করার জন্য মোটেই রেডি নেই যে আমরা শুধুমাত্র সিস্টেমের পরে ভরসা করি, এটি মেনে যে যা হচ্ছে সেটি সঠিকই হচ্ছে এবং হবে। কিন্তু যখন সমস্যা আসে তখন এটি বোঝা যায় যে আমরা আসলে কত বেশি কম জানি। আর্থিক সমস্যা শুধুমাত্র পয়সারই সমস্যা মোটেই নয়, এটি বিশ্বাস এবং ভয়ের একদম মাঝের লড়াই। যখন লোকেরা বিশ্বাস হারিয়ে ফেলে যে তাদের পয়সা সুরক্ষিত রয়েছে তখন তারা দৌড়ে পড়ে নিজের ব্যাংক খাতা থেকে পয়সা বের করার জন্য, নিজের ইনভেস্টটিকে বিক্রি করার জন্য, এবং এই প্রক্রিয়ার মধ্যে বাজার আরও দ্রুত গতিতে ডাউনফল হয়। আর এই ভয়টি, এই অনিশ্চয়তাই, আনসার্টেনিটি প্রত্যেক ফাইন্যান্সিয়াল সংকটের সবথেকে বড় গোড়া থাকে। কিন্তু আমরা কি এটি স্টপ করতে পারি? আমরা কি এটি বুঝতে পারি যে সমস্যা আসার আগে এটির পরিচয় আমরা কিভাবে করব? হ্যাঁ, কিন্তু এর জন্য আমাদের নিজের ফাইন্যান্স বোঝাটিকে খুব গভীরতার সঙ্গে বিকশিত করতে হবে। আমাদের এটি বুঝতে হবে যে ব্যাংকিং সিস্টেম কিভাবে কাজ করে, ক্রেডিট কিভাবে তৈরি করা যায় এবং কেন আমাদেরকে ওই ছোট ছোট লোভ থেকে দূরে থাকতে হবে যেটি খুব দ্রুত গতিতে আমাদের ধনী হবার স্বপ্ন দেখায়। এই সম্পূর্ণ কথার মধ্যে সবথেকে বড় শিক্ষা এটি যে যখন কোনো ফাইন্যান্স সমস্যা আসে ওটি শুধুমাত্র ধনী এবং বড় সংস্থানদেরই মোটেই প্রভাবিত করে না। আসলে সবথেকে বেশি সমস্যা সেই ভোগে যে প্রত্যেক দিনের লাইফের মধ্যে নিজের ছোট্ট ছোট্ট স্বপ্নটিকে পরিপূর্ণ করার জন্য সবসময় যেন সংঘর্ষ করেই যাচ্ছে। শেষ পর্যন্ত আমাদের এটি বুঝতে হবে যে ফাইন্যান্স অ্যাট দ্য থ্রেশহোল্ড শুধুমাত্র একটি বই মোটেই নয়, এটি আমাদের আর্থিক চিন্তাটিকে পরিবর্তন করার একটি চেষ্টা। যদি আমরা সত্যি এটি চাই যে নেক্সট বিত্তীয় সমস্যা আমাদেরকে অত বেশি পরিমাণে যেন প্রভাবিত না করে, তাহলে আমাদেরকে আজ থেকেই শুরু করতে হবে। প্রশ্ন শুধুমাত্র এটি মোটেই নয় যে নেক্সট সমস্যা কোন আসবে, কি টাইম দেখে আসবে, আসলে এটি যে আমরা ওটির জন্য আমরা রেডি থাকবো কিনা। চ্যাপ্টার 2, বাস্তবিক এবং বিত্তীয় অর্থ ব্যবস্থার একদম মাঝে কি সম্বন্ধ। এটি শুনতে যত বেশি সহজ মনে হয় ততই বেশি এটি গভীর এবং সমস্যার মধ্যে থাকা একটি বিষয়। যখনই আমরা অর্থ ব্যবস্থার নাম সবসময় শুনি আমাদের ব্রেন শেয়ার বাজারের গ্রাফ, ব্যাংকের উঁচু উঁচু বিল্ডিং এবং ডলার তথা রূপের একটি চমকানো ছবি সবসময়ের জন্য চোখের সামনে চলে আসে। কিন্তু আসলে এটি কি সেই সঠিক অর্থ ব্যবস্থা? শুধুমাত্র পয়সার লেনদেন, শেয়ারের কেনাকাটা এবং প্রফিটের খেলায় আমাদের সম্পূর্ণ আর্থিক দুনিয়াটিকে পরিভাষিত সবসময় করে? হয়তো না। একবার চিন্তা করুন যে একটি ছোট্ট একটি গ্রাম রয়েছে যে জায়গায় লোকেরা এক জায়গায় হয়ে সবসময় কৃষি করে, দুধ বের করে, বর্তন তৈরি করে এবং নিজের প্রয়োজনীয় জিনিসগুলি সবসময়ের জন্য পরিপূর্ণ করে। এটি তাদের বাস্তবিক একটি অর্থ ব্যবস্থা, যে জায়গায় আসল জিনিসগুলি তৈরি করা হয়, ব্যবহার করা হয় এবং লোকেদের জীবনটি ওই দিয়ে সবসময়ের জন্য চলে। এবং এই গ্রামে একজন ব্যবসায়িক আসে যে এসে এই কথা বলে, যদি লোকেরা নিজের ফিল্ডে
সামান বিক্রি না করে তাদের কাছ থেকে ধার নিয়ে ভবিষ্যতে আরও বেশি পয়সা উপার্জন করার পরে মনোযোগ দেবে, তাহলে তাদের লাইফটি আরও বেশি পরিবর্তন হবে। আস্তে আস্তে করে গ্রামের ভিতরে ধার লোন বেশি বেড়ে যাচ্ছে, পয়সার লেনদেনটি আরও বেশি বেড়ে যাচ্ছে এবং লোকেরা এই নতুন বিত্তীয় ব্যবস্থার মধ্যে সবসময়ের জন্য পড়ে যায়। আর এই জায়গা থেকে একটি নতুন দুনিয়া শুরু হয়ে যায়। ফাইন্যান্স অর্থ ব্যবস্থা আসলে তাদের মূল্যের অনুমান এবং ভবিষ্যতের সম্ভাবনার পরে সবসময়ের জন্য চলে। ক্রিস্টোফার হাউটেনবার্গ আমাদেরকে এই পরিবর্তনটিকে জানার জন্য সবসময় মজবুর করে। সে আমাদেরকে বলে যে কিভাবে ফাইন্যান্স অর্থ ব্যবস্থা, যেটিকে আমরা ব্যাংকিং, ইনভেস্ট এবং ক্রেডিট সিস্টেমের রূপে সবসময়ের জন্য জানি, বাস্তবিক দুনিয়ার সঙ্গে সবসময়ের জন্য কানেক্টেড থাকে, কিন্তু আস্তে আস্তে করে তার থেকে একটু ভিন্নটি হয়ে যায়। একটি সময় এরকম ছিল যখন পয়সা শুধুমাত্র একটি মাধ্যম ছিল। একজন কৃষক নিজের গমের জায়গাতে অন্য জায়গা থেকে কাঠ নিত এবং যখন এই লেনদেনটি আরও বেশি জটিল হয়ে গেল, তখন পয়সা শুধুমাত্র একটি বিনিময়ের সাধন মোটেই নয়, আসলে একটি শক্তির কেন্দ্র হয়ে গেল। এবার আপনি কল্পনা করুন যে একটি কোম্পানি রয়েছে যেটি আসল জিনিস সবসময়ের জন্য তৈরি করে। আসুন আমরা মেনে নিই যে সে গাড়ি তৈরি করে। গাড়ি আসল রয়েছে, সেটিকে সবসময় ছোঁয়া যায়, ব্যবহার করা যায়, কিন্তু যখন এই কোম্পানি শেয়ার বাজারের মধ্যে লিস্ট হয়, তখন তার মূল্যটি শুধুমাত্র গাড়ির বিক্রি পরে নির্ভর মোটেই থাকে না। আসলে ওই আসার পরেও সেটি নির্ভর করে যে ভবিষ্যতে এটি কত বেশি গাড়ি বিক্রি করবে। এই জায়গায় বিত্তীয় অর্থ ব্যবস্থা আসল দুনিয়াটিকে পিছনে লাগিয়ে দেয়। এবার আসল জিনিস থেকে বেশি তাদের সম্ভাবিত মূল্যর একটি দাম থাকে। আর এটাই কারণ যে অনেক কবার আমরা এইরকমটি মনে করি যে আমাদের সম্পূর্ণ আর্থিক প্রণালী হাবার পরে ডুবে রয়েছে। যত সময় জিনিসটি সঠিক চলছে আমাদের কোনো যায় আসে না, কিন্তু যখনই শেয়ার বাজার ডাউনফল হয়, কোম্পানির ভ্যালুটি ওই জায়গাতে কম হয়ে যায় এবং হঠাৎ করে আমরা একটি আর্থিক সমস্যার মধ্যে পড়ে যাই, আমরা এটি না জেনে যে আসলে ওই জায়গায় কি হয়েছে। হাউটেনবার্গ আমাদেরকে সবসময় চিন্তা করতে অনুভব করে দেয় যে আমরা কি শুধুমাত্র পয়সার নম্বর এবং গ্রাফের আধারে আমরা আমাদের আসল দুনিয়াটিকে চালাতে পারি। শুধুমাত্র অনুমান এবং ভবিষ্যতের আসার পরে তৈরি হবা এই অর্থ ব্যবস্থা সবসময়ের জন্য টিকাও হতে পারে, বা আমরা শুধুমাত্র একটি ব্যালেন্স আমাদের বানাতে হবে, যে জায়গায় আসল এবং বিত্তীয় দুনিয়া একটি আরেকটির সঙ্গে সবসময়ের জন্য কানেক্টেড থাকে। এই সম্বন্ধটিকে সঠিকভাবে না বুঝে আমরা কোনো সময়ের জন্য একটি স্থায়ী এবং মজবুত আর্থিক ব্যবস্থা মোটেই বানাতে পারবো না। এটি এমন একটি সত্য যেটিকে আমরা যত জলদি বুঝে যাব ততই আমাদের জন্য ভালো হবে। যদি আমরা এটিকে একটু নেগলিজেন্সি করে দিই, তাহলে আমরা ওই ভ্রমে সবসময়ের জন্য জীবিত থাকব, যে জায়গায় পয়সা আসল জিনিস থেকে বেশি ইম্পর্টেন্স রাখে, এবং এই ভ্রমটি প্রত্যেক আর্থিক সমস্যার একটি গোড়া। চ্যাপ্টার 3, বিত্তীয় প্রণালীর বিকাশ। একটি সময়ের কথা যখন বিশ্বের মধ্যে ব্যবসা শুধুমাত্র বস্তু বিনিময় বার্টার সিস্টেমের দ্বারাই সবসময় হতো। কৃষকরা নিজের খেতে তৈরি করা ফসল নিয়ে মার্কেটে যেত এবং ওইটিকে কোনো কাছে দিয়ে বা কোনো লোহারের সঙ্গে অস্ত্রের জায়গাতে বদল করত। কিন্তু এই প্রক্রিয়াটি একটু সহজ তো অবশ্যই ছিল, কিন্তু বিষয়টি খুব অসুবিধাজনক ছিল। যদি আপনার কোনো জিনিস প্রয়োজন হতো, তাহলে ইম্পর্টেন্স এটি নয় যে সামনের লোকটি ওই জিনিসটি নেবার জন্য সে রেডি রয়েছে, এবং এই নেসেসিটি থেকে জন্ম নিয়েছে বিত্তীয় প্রণালী, ফাইন্যান্সিয়াল সিস্টেমটিকে, যেটি মানুষ ইতিহাসকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে রেখে দিয়েছে। সোনা চাঁদের পয়সা থেকে নিয়ে ডিজিটাল ট্রানজ্যাকশনের সফর পর্যন্ত শুধুমাত্র টেকনিক্যালি পরিবর্তনের কথা মোটেই নয়, আসলে আমাদের মানসিকতা, আমাদের প্রয়োজন এবং আমাদের বিত্তীয় বোঝাটিকে একটি বিকাশের কোথাও। পুরনো সময় যখন পয়সার চলনটি শুরু হলো, তখন সমাজের ভিতরে প্রথমবার সম্পত্তিটিকে সংগৃহীত করার জন্য এবং ওইটিকে মাপার একটি মানক পেয়ে গেল। রাজারা নিজের সাম্রাজ্যের শক্তিটি দেখানোর জন্য সোনা এবং চাঁদের পয়সাটিকে নিজের মুদ্রা ওই জায়গায় ঘোষিত করলো। এইটি ব্যবস্থা খুবই বেশি প্রমাণিত হলো, কিন্তু সমস্যা তখন আসলো যখন ব্যবসার বিস্তারটি ওই জায়গায় হলো এবং লেনদেন ওই জায়গায় বাড়তে লাগলো, এবং এই জায়গা থেকে ব্যাংকিং প্রণালী, ব্যাংকিং সিস্টেমটি শুরু হয়ে গেল। ব্যবসায়িকরা নিজের সোনা পয়সাটিকে সুরক্ষিত রাখার জন্য সোনার কাছে সবসময়ের জন্য জমা করতে লাগলো, এবং তার বিপরীতে একটি লিখিত পর্চি সবসময়ের জন্য তারা পেত, যেটি এটি সবসময়ের জন্য প্রমাণিত করত যে তাদের কাছে অমুক মাত্রায় অনেক বেশি সম্পত্তি অবস্থিত রয়েছে। আস্তে আস্তে করে এই পেপারটি একটি লেনদেনের মাধ্যম হয়ে গেল এবং আধুনিক ব্যাংক নোটসের একটি নীঁব রাখা হলো। এটি বিশ্বের জন্য প্রথম একটি সিগন্যাল ছিল যে পয়সা শুধুমাত্র একটি ধাতুর টুকরোই নয়, আসলে বিশ্বাসের একটি সাধনও। যেমন যেমন দুনিয়াটি আগে বাড়তে লাগলো, বিত্তীয় প্রণালীও আরও বেশি পরিমাণে বিকশিত হতে লাগলো। ঔদ্যোগিক ক্রান্তি
ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনও এর মধ্যে আরও বেশি তেজি আনলো। ফ্যাক্টরিগুলি চালানোর জন্য অনেক বেশি পরিমাণে পয়সা প্রয়োজন পড়ল এবং এই নেসেসিটি ক্রেডিটের অবধারণা ইনভেস্টমেন্টের অবধারণাটি জন্ম দিল। ব্যাংক শুধুমাত্র এবার পয়সা রাখার স্থান মোটেই থাকলো না, আসলে এটি একটি উদ্যমীদের জন্য এবং ব্যবসায়িকের জন্য পয়সা উধার দিয়ে নতুন ব্যবসাটিকে ওই জায়গায় দাঁড় করানোর জন্য সবসময়ের জন্য সাহায্য করলো। আর এর সঙ্গেই শেয়ার বাজার স্টক মার্কেট শুরু হয়ে গেল, যে জায়গায় কোম্পানি লোকেদেরকে নিজের ব্যবসার মধ্যে ভাগ নেবার জন্য শেয়ার জারি করলো। কিন্তু এ সব কিছু কি অতই সহজ ছিল? মোটেই না। যেমন যেমন করে বিত্তীয় প্রণালী খুব পরিমাণে জটিল হয়ে গেল, তত বেশি পরিমাণে তার মধ্যে ধোঁকাধাড়ি, আর্থিক অসমানতা এবং বিত্তীয় সমস্যা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও আরও বেশি পরিমাণে বাড়তে লাগলো। বছর 1929 সালের একটি মহামন্দী, গ্রেট ডিপ্রেশন, এটি সবথেকে বড় উদাহরণ ছিল, যখন শেয়ার বাজার হঠাৎ করে পড়ে গিয়েছিল এবং লক্ষ লক্ষ লোকেরা রাতের মধ্যে কাঙ্গাল হয়ে গিয়েছিল। এই সমস্যার পর থেকেই সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকগুলিকে একটি অনুভব হলো যে ফাইন্যান্সিয়াল প্রণালীটিকে রেগুলেট করার জন্য কিছু স্ট্রিক্ট নিয়মগুলি প্রয়োজন পড়বে। আধুনিক যুগের মধ্যে যখন আমরা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং ডিজিটাল কারেন্সি, ক্রিপ্টোকারেন্সির কথা সবসময় আলোচনা করি, তখন এটি বোঝা খুবই প্রয়োজন যে এর গোড়া কোন জায়গায়। ডিজিটাল ব্যাংকিং এবং অনলাইন পেমেন্ট সিস্টেম আমাদেরকে যত সহজ মনে হয়, এর পিছনে বছরের বছরের পরিশ্রম, অসংখ্য নীতি এবং লোকেদের বিশ্বাসের একটি যোগদান সবসময়ের জন্য রয়েছে। বিটকয়েন এবং ব্লকচেনের মতো টেকনিকও এটি সবসময় প্রমাণিত করে দিয়েছে যে বিত্তীয় প্রণালী এখন শুধুমাত্র সরকারের কন্ট্রোলে মোটেই নেই। আসলে টেকনিক এবং নবাচারের দ্বারাই সাধারণ লোকেরাও এর মধ্যে একটি পরিবর্তন আনতে পারবে। কিন্তু প্রশ্ন এইটি যে এই সম্পূর্ণ যাত্রার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কী রয়েছে? বিশ্বাস, ট্রাস্ট। যে কোনো বিত্তীয় প্রণালীর রিড় হাড্ডি তার একটি বিশ্বসনীয়তা থাকে। যখন লোকেরা নিজের পয়সাটিকে যে কোনো একটি ব্যাংকে জমা করে, কোনো শেয়ার বাজারে ইনভেস্ট করে বা কোনো ডিজিটাল ওয়ালেটে সবসময় পয়সা রাখে, তারা শুধুমাত্র একটি নম্বর এবং কাগজের টুকরোর পরে বিশ্বাস মোটেই করে না। আসলে ওই সম্পূর্ণ সিস্টেমের পরে তারা বিশ্বাস করে, যেটি তাদেরকে এটি সম্ভব করেছে। যদি এই বিশ্বাস ওই জায়গায় ভেঙে যায়, তাহলে সম্পূর্ণ ফাইন্যান্স প্রণালীটি নড়ে যেতে পারে। যদি আমরা নতুন বিত্তীয় দিকে নতুন সময় বেড়েই যাচ্ছে, যে জায়গায় এআই ড্রিভেন ট্রেডিং, ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স, ডিফাই এবং ক্যাশলেস ইকোনমির কথা সবসময়ের জন্য চর্চা হচ্ছে, এই জায়গায় আমাদের এটি মনে করে রাখতে হবে যে এই ডেভেলপমেন্টের নিপটি বছরের আগে রাখা হয়েছিল, অনেক কয়েক বছর আগে। বিত্তীয় প্রণালীর বিকাশ শুধুমাত্র একটি টেকনিক্যালের জার্নি মোটেই নয়, আসলে এটি সমাজ, বিশ্বাস এবং মানবীয় চিন্তার একটি পরিবর্তনের কথা। তাহলে যখনই আপনি একটি ব্যাংক খাতার মধ্যে ব্যালেন্স দেখেন, কোনো অ্যাপস থেকে পয়সা ট্রান্সফার করতে দেখেন বা কোনো স্টকের মধ্যে ইনভেস্ট করতে দেখেন, তাহলে এইটি আপনি মোটেই ভুলবেন না যে এই সব একটি লম্বা যাত্রার একটি ফল। এটি শুধুমাত্র একটি সংখ্যা মোটেই নয়, আসলে শত শত বছরের পরিশ্রম, শিক্ষা এবং পরিবর্তনের একটি ফল। চ্যাপ্টার 4, ব্যাংকিং এবং ক্রেডিটের ইতিহাস। কল্পনা করুন যে আপনি একটি ছোট ব্যবসায়ী যে নিজের স্বপ্নটিকে সত্যে পরিণত সবসময়ের জন্য করতে চান। আপনার কাছে একটি খুব ভালো আইডিয়া রয়েছে, পরিশ্রম করার ইচ্ছা শক্তি রয়েছে, কিন্তু একটি জিনিসের ওই জায়গায় অভাব রয়েছে, পয়সা। কোনো পয়সা ছাড়া কোনো ব্যবসা শুরু করাটি সহজ মোটেই নয় এবং এই জায়গায় ব্যাংকিং এবং ক্রেডিট সিস্টেমের ভূমিকা সবসময়ের জন্য শুরু হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আপনি কোনদিন চিন্তা করেছেন যে ব্যাংক এবং ক্রেডিট সিস্টেমের শুরু কিভাবে হয়েছিল? এই যে আজকের সময় আমরা যত জিনিসগুলি সামান্য দেখি, কোনো না কোনো সময় একটি ক্রান্তিকারী পরিবর্তনের কারণে অস্তিত্বতে এটি এসেছে। প্রাচীন সময় থেকেই ব্যবসা সোনা চাঁদির কয়েন দিয়ে শুরু হয়েছে। ওই সময় না কোনো ব্যাংক ছিল, না কোনো ডিজিটাল ট্রানজ্যাকশন ছিল। ব্যবসায়িকদের নিজের পয়সাটিকে সুরক্ষিত রাখার সবসময়ের জন্য চিন্তা হতো, কারণ চোর এবং লুটেরোদের ভয় সবসময়ের জন্য ওই জায়গায় থাকতো। তখনই কিছু ব্যবসায়িকরা ওই জায়গায় একটি নতুন ব্যবস্থা তৈরি করলো, গোল্ডসের ব্যাংকিং সিস্টেম, সোনা চাঁদের ব্যবসা। অন্য লোকেদের পয়সাটিকে ওই জায়গায় সবসময় সুরক্ষিত রাখত এবং তার বিপরীতে একটি রিসিপ্ট দিত। আস্তে আস্তে করে লোকেরা এটি অনুভব করলো যে তারা এই রসিদটিকে নিজের থেকে সবসময়ের জন্য পয়সার মতো ব্যবহার করতে পারবে এবং ঠিক এরকমভাবেই ব্যাংক নোট মানে কাগজের পয়সাটির জন্ম হলো। যেমন যেমন করে সময় ওই জায়গায় পাস হলো, ব্যাংক নিজের ক্রেডিটটি দেবার ব্যবস্থাটি ওই জায়গায় শুরু করলো। কিন্তু ক্রেডিটের মানে শুধুমাত্র উধার দেওয়া মোটেই নয়, এটি একটি নতুন আর্থিক যুগের শুরু ছিল। যখন কোনো কৃষক নিজের ফসলের জন্য একটি বীজ কেনার জন্য সবসময় ক্রেডিট নিত, তখন সে শুধুমাত্র একটি ঋণ মোটেই নিচ্ছিল না,
আসলে নিজের ভবিষ্যতে ইনভেস্ট সবসময়ের জন্য করছিল। যখন কোনো ব্যবসায়িক ব্যাংক থেকে লোন নিয়ে নিজের কারোবারটি বাড়াতো, তখন সে শুধুমাত্র পয়সাই নিচ্ছিল না, আসলে একটি নতুন সুযোগটিকে ওই জায়গায় জন্ম দিচ্ছিল। কিন্তু ব্যাংকিং সিস্টেম সবসময়ের জন্য সহজ মোটেই থাকেনি। ইতিহাসের মধ্যে অনেক কয়বার এমন হয়েছে যে ব্যাংক নেসেসিটি ছাড়া বেশি পরিমাণে ক্রেডিট দিয়েছে এবং অর্থ ব্যবস্থা ওই জায়গায় নাড়াচাড়া শুরু হয়ে গেল। বছর 1929 সালের একটি মহামন্দী, গ্রেট ডিপ্রেশন বা 2008-এর একটি বৈশ্বভিত্তিক সংকট, প্রত্যেকবার এটি প্রমাণিত হয়েছে যে কোনো দায়িত্ব ছাড়া দেওয়া ক্রেডিটটি সম্পূর্ণ সিস্টেমটিকে ওই জায়গায় ডাউনফল করতে পারে। এবার আপনি চিন্তা করুন যে ক্রেডিটের সঠিক ব্যবহারটি যদি করা যায়, তাহলে এটি যে কোনো মানুষকে দরিদ্র থেকে ধনীর দিকে নিয়ে যেতে পারে। কিন্তু এটিকে যদি নেগলিজেন্সি করা হয়, তাহলে এটি সম্পূর্ণ অর্থ ব্যবস্থাটিকে নষ্ট ধ্বংস করতে পারে। এটি কারণ যে ক্রেডিট শুধুমাত্র পয়সার কথা মোটেই বলে না। আসলে এই বিশ্বাসটি ট্রাস্ট এবং নৈতিকতা, এথিক্সের একটি খেলাও। আজকের সময় যে ব্যাংকিং সিস্টেমের পরে আমরা সবসময়ের জন্য নির্ভর রয়েছে, ওটি শুধুমাত্র একটি সুবিধা মোটেই নয়, আসলে এটি আমাদের সম্পূর্ণ আর্থিক সংরচনার একটি মেরুদণ্ড। যখন কোনো যুবক ব্যাংক থেকে লোন নিয়ে নিজের ব্যবসাটি শুরু করে, তখন সে শুধুমাত্র একটি বিজনেস মোটেই শুরু করছে না, আসলে সে একটি স্বপ্নই তারা বেঁচে রয়েছে। যখন কোনো কৃষক ফসল উপার্জন করার জন্য ওই জায়গায় ধার নেয়, তখন সে শুধুমাত্র একটি ব্যবসা মোটেই করছে না, আসলে সে লোকেদের ক্ষুধাটি ওই জায়গায় মেটানোর একটি দায়িত্ব নেয়। কিন্তু প্রশ্ন এইটি যে ব্যাংকিং এবং ক্রেডিট সিস্টেম সবসময়ের জন্য সমাজের ভালোর জন্য কাজ করে। ইতিহাস সবসময় আমাদের এটি বলেছে যে অনেক কয়বার ব্যাংক শুধুমাত্র নিজের প্রফিটের জন্য ক্রেডিট ব্যবহার করেছিল, যার কারণ দরিদ্ররা আরও বেশি দরিদ্র হয়ে গেল এবং বড়লোকেরা আরও বেশি বড়লোক হয়ে গেল। এই অসমানতাটিকে ওই জায়গায় কম করার জন্য আমাদেরকে একটি ব্যালেন্স ব্যাংকিং সিস্টেমের প্রয়োজন পড়েছে, যে জায়গায় পয়সা শুধুমাত্র ধনীদের পর্যন্ত সীমিত মোটেই থাকে না, আসলে প্রত্যেক ব্যক্তি পর্যন্ত যেন পৌঁছে যায় যারা হার্ডওয়ার্ক করে নিজের ভাগ্যটিকে পরিবর্তন করতে চায়। যদি আমরা ব্যাংকিংটিকে একটি শুধুমাত্র বিত্তীয় সেবা মনে করে সবসময় দেখি, তাহলে তার আসল শক্তিটিকে আমরা মোটেই বুঝতে পারবো না। এই বিশ্বাস, আশা এবং সুযোগের একটি পুল, যেটি যে কোনো ব্যক্তির জন্য তার আর্থিক পরিস্থিতি পরিবর্তন করার একটি সুযোগ দেয়। এই কারণে যখনই আপনি ব্যাংক থেকে একটি ক্রেডিট নেন, তখন এটিকে শুধুমাত্র একটি ধার মোটেই মনে করবেন না, এটি আপনার ভবিষ্যতের একটি নীব। এবং যদি এই ব্যাংক এই শক্তিটির ভুল ব্যবহার করে, তাহলে এই সম্পূর্ণ সমাজের জন্য একটি ক্ষতিকারক হতে পারে। তাহলে নেক্সট টাইম যখন আপনি নিজের ব্যাংকে একটি শাখাতে স্টেপ রাখবেন, তখন শুধুমাত্র পয়সার ব্যাপারে মোটেই চিন্তা করবেন না, এটি বোঝার চেষ্টা করবেন যে কিভাবে এই সম্পূর্ণ ব্যবস্থাটি আমাদেরকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছে এবং কিভাবে আমরা এটিকে আরও বেশি বেটার করতে পারি, যেন এটি প্রত্যেক ব্যক্তির জন্য সমানরূপে সবসময়ের জন্য কাজ করে। চ্যাপ্টার 5, ফাইন্যান্স বাজারের ভূমিকা, একটি অদৃশ্য শক্তি যেটি আমাদের জীবনটিকে সবসময়ের জন্য আকার দেয়। কল্পনা করুন আপনি একটি ছোট গ্রামে সবসময় বসবাস করছেন, যে জায়গায় সব লোকেরা একজন আরেকজনের সবসময় সাহায্য করে এবং নিজের লাইফটি যাপন করছে। কোনো কৃষক রয়েছে, কোনো বড় কোনো ছোট কাপড় সেলাই করে, কিন্তু একটি সমস্যা ওই জায়গায় রয়েছে। যদি আপনি আনাজ প্রয়োজন পড়ে এবং আপনার কাছে শুধুমাত্র কাঠের ফার্নিচার রয়েছে, তাহলে আপনি শুধুমাত্র ডাইরেক্ট কৃষকের কাছ থেকে ফসল কিনতে পারবেন না, আপনার এমন একটি মাধ্যম প্রয়োজন পড়বে যেটি এই আদান প্রদানটিকে আরও সরল করে। আর এই জায়গা থেকে শুরু হয় ফাইন্যান্স বাজারের। এই বাজারটি শুধুমাত্র বড় ইনভেস্টর এবং কোম্পানিদের জন্য মোটেই নয়, আসলে এটি আমাদের সবার লাইফের মধ্যে খুব গভীর এফেক্ট দেয়। আসলে এটির অনুভবটি আমরা অনুভব না করলে কি হবে? আপনি যদি নিজের স্বপ্নের ঘর তৈরি করতে চান, তাহলে ব্যাংক থেকে লোন অবশ্যই নিন। যদি কোনো নতুন বিজনেস শুরু করতে চান, তাহলে সে পয়সার খুব প্রয়োজন পড়ে। কিন্তু প্রশ্ন এইটি যে এই পয়সাটি আসে কোন জায়গা থেকে? আর এটি সেই রহস্য যেটি ফাইন্যান্স বাজারটিকে আরও বেশি পরিমাণে ভালো করে দেয়। যখনই কোনো কোম্পানি নতুন কোনো প্রজেক্ট পরে কাজ করতে চায়, তার ফান্ডিং প্রয়োজন হয়। প্রথম জামানাতে রাজা মহারাজার থেকে অনুদান, গ্র্যান্টস নেওয়া হতো, কিন্তু আজকের সময় কোম্পানি শেয়ার বাজার, স্টক মার্কেট এবং বন্ড মার্কেটের মতো জায়গা থেকে পয়সা নেয়। যখন আমরা কোনো কোম্পানির শেয়ারটি কিনি, তখন আমরা শুধু কাগজের একটি টুকরো মোটেই কিনছি না, আসলে ওই কোম্পানির ভবিষ্যতে তার বিশ্বাসটি সবসময়ের জন্য দেখাচ্ছে। এই কথাটি বাজার, ইনভেস্টর এবং ব্যবসায়িকদের মাঝে একটি পুলের মতো সবসময়ের জন্য কাজ করে, যে জায়গায় প্রত্যেকটি ব্যক্তি আগে বাড়ার একটি সুযোগ পায়। কিন্তু কোথায় এই জায়গায় মোটেই খত্ম হয় না। ফাইন্যান্স বাজার একটি দুধারী তরোয়ালের মতো। যদি এটি সঠিকভাবে ব্যবহার করা যায়,
তাহলে এটি একটি অসাধারণ বিকাশ এবং সমৃদ্ধি সবসময়ের জন্য আনতে পারে। কিন্তু যদি লোভ এবং ধোঁকাধাড়ি ওই জায়গায় বেশি হয়ে যায়, তাহলে বছর 2008 সালের ব্যবসায়িক আর্থিক মন্দির মতো কিছু ঘটনা পুনরায় ওই জায়গায় রিপিট হতে পারে। ওই জায়গায় লক্ষ লক্ষ লোকেদের চাকরি চলে গিয়েছিল, ঘর ওই জায়গায় বিক্রি হয়ে গিয়েছিল এবং সম্পূর্ণ বিশ্ব একটি আঁধারকার সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। কারণ কি? কারণ হচ্ছে ফাইন্যান্স বাজারের ভেতরে অনিয়মিত রিস্ক এবং বেশি পরিমাণে আত্মবিশ্বাস। যদি আপনি চিন্তা করছেন যে আপনি শেয়ার বাজার দিয়ে আপনার কী লেনদেন হবে, কিন্তু একবার আপনি পুনরায় চিন্তা করুন, যখন আপনি নিজের পয়সাটিকে ব্যাংকের মধ্যে জমা করেন, তখন ব্যাংক ওই পয়সাটিকে লোনের রূপে ব্যবসায়িকদের দিয়ে দেয়। যখন আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তখন আপনি না জেনেও আপনি বিত্তীয় বাজারের একটি ভাগ হয়ে যান, মানে ফাইন্যান্স বাজারের একটি পার্টিসিপেট করেন। শুধু এই না, যখন আপনি একটি নতুন মোবাইলও কেনেন, তখন এটি সম্ভব হয় যে ওই কোম্পানিটির শেয়ার বাজারের সঙ্গে ইনভেস্ট করেই নিজের নতুন মডেলটিকে লঞ্চ করতে পেরেছে। এই সম্পূর্ণ ব্যবস্থার মধ্যে সবথেকে বড় প্রশ্ন এটি ওঠে যে বিত্তীয় বাজার কি সত্যি আমাদের ভালোর জন্য কাজ করছে, বা বড় কোনো খেলোয়াড়রা এটি সবসময়ের জন্য লাভ নিচ্ছে? এটি শুধুমাত্র দশক ধরে চলে আসে, আর হয়তো এটি আগেও চলবে। কিছু লোকেরা এটি বিশ্বাস করে যে সঠিক নিয়ম কানুন লাগু যদি করা হয়, তাহলে এই মার্কেটটি বিশ্বকে একটি ভালো জায়গা বানাতে পারবে। কিন্তু এই জায়গায় লোভ এবং নিজের স্বার্থ ওই জায়গায় হাবি হয়ে যায়, তাহলে এই বাজার পুনরায় একটি সমস্যার একটি কারণ হয়ে যেতে পারে। আসলে বিত্তীয় বাজার একটি জীবন্ত এবং অর্গানিজমের মতো কাজ করে, যেটি কন্টিনিউ সবসময়ের জন্য পরিবর্তন হচ্ছে, শিক্ষা নিচ্ছে এবং নতুন সুযোগ সবসময়ের জন্য ওই জায়গায় তৈরি করছে। আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট কথা এটি যে আমাদের এটি বুঝে ইনভেস্ট করতে হবে। বিত্তীয় শিক্ষাটিকে সবসময় আপন করতে হবে এবং নিজের নির্ধারণা কোনো কিছু চিন্তা না করে ভিড়ের পিছনে না চলে মোটেই নেবেন না। এই কারণে আপনি নেক্সট টাইম যখন শেয়ার বাজারের খবর শুনবেন, ব্যাংকের মধ্যে পয়সা জমা করবেন, বা কোনো কোম্পানির নাম যে কোনো একটি আর্থিক পত্রিকাতে যদি দেখেন, তাহলে এটি সবসময় মনে করে রাখবেন যে এটি ফাইন্যান্স বাজারই, এটি সে বিত্তীয় বাজার যেটি আমাদের ভবিষ্যৎটিকে সবসময়ের জন্য আকার দেয়। প্রশ্ন শুধু একটু কি যে আমরা কি এই ব্যবস্থাটিকে বোঝার জন্য এবং এটির সঠিক ব্যবহার করার জন্য রেডি রয়েছি। চ্যাপ্টার 6, ফাইন্যান্স নভোচার এবং রিস্ক। কল্পনা করুন যে আপনি একটি নৌকাতে বসে আছেন, যেটি একটি বিশাল সমুদ্রতে আস্তে আস্তে করে সবসময় আগে বেড়ে যাচ্ছে। এই সমুদ্রটি একটি ফাইন্যান্স দুনিয়ার, যেটি প্রত্যেকটি ঢেউ নতুন একটি সুযোগ এবং খাতরার সংকেত দেয়। আপনি এই নৌকার একটি ক্যাপ্টেন এবং আপনার কাছে একটি সঠিক সুযোগ রয়েছে নিজের ফাইন্যান্স ভবিষ্যৎটিকে একটি নতুন উচ্চতম স্তরে নিয়ে যাবার। কিন্তু তখনই একটি তেজ হাওয়া ওই জায়গায় চলে, ঢেউ ওই জায়গায় তুফান মারতে শুরু করে দেয় এবং আপনি এটি মোটেই বুঝতে পারেন না যে আগে কি হবে। এই পরিস্থিতিটি ঠিক তেমনই যেমন একটি ফাইন্যান্স নভোচার এবং রিস্কের দুনিয়ার মধ্যে সবসময়ের জন্য দেখা যায়। যখনই কোনো নতুন ফাইন্যান্সিয়াল ইনোভেশন ওই জায়গায় আসে, তখন এটি দুটি জিনিস সাথে নিয়ে চলে আসে, সুযোগ এবং রিস্ক। মানুষ সবসময়ের জন্য নতুন কিছু খোঁজার জন্য এবং তৈরি করার জন্য চেষ্টা করেই এসেছে, এবং এই জিজ্ঞাসাটি আমাদেরকে একটি নতুন টেকনিক এবং প্রণালী পর্যন্ত সবসময়ের জন্য নিয়ে যায়। কিন্তু প্রত্যেক নভোচার কি সঠিক সবসময়ের জন্য প্রমাণিত হয়? এটি কি আমাদের জন্য প্রফিটেবল রয়েছে, বা এটি কি কোনো নতুন রিস্কটিকে সবসময়ের জন্য জন্ম দেয়? অতীতে আমরা এটি সবসময় দেখেছি যে ক্রেডিট কার্ড, ডিজিটাল ব্যাংকিং, স্টক মার্কেট ইনোভেশন এবং ক্রিপ্টোকারেন্সির মতো কিছু জিনিস আমাদের ফাইন্যান্স দুনিয়াটিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে রেখেছে। এই ইনোভেশনই আমাদেরকে আর্থিক রূপে সবসময়ের জন্য সশক্ত করে তোলে, কিন্তু তার সঙ্গে এর পেছনে লুকিয়ে থাকা রিস্কটিও তত বেশি পরিমাণে বড় থাকে। যখন প্রথমবার ডেরিভেটিভস ব্যবহার করা হয়েছিল, তখন এটি ফাইন্যান্স বাজারটিকে স্থিরতা দেবার জন্য করা হয়েছিল। কিন্তু বছর 2008 সালের একটি গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটি সবসময়ের জন্য দেখিয়ে দিয়েছে, যদি ইনোভেশনটি ভুল ব্যবহার করা হয়, তাহলে এটি সম্পূর্ণ অর্থ ব্যবস্থাটিকে ওই জায়গায় নাড়িয়ে রাখতে পারে। একটি সাধারণ ব্যক্তির জন্য ফাইন্যান্স নভোচার কোনো জাদুই চাবির মতো সবসময় মনে হয়, যেটি রাতারাতি তাকে ধনী করতে পারে। কিন্তু সত্যি বাস্তবে এইরকমটি হয়? ইতিহাস সবসময়ের জন্য আমাদেরকে বলে যে যখনই কোনো নতুন ফাইন্যান্স উৎপাদটি, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বাজারের মধ্যে সবসময় আসে, তখন শুরুতেই প্রত্যেক ব্যক্তি ওইটিকে নিয়ে সবসময়ের জন্য উৎসাহিত থাকে। তারপরে আস্তে আস্তে করে তার জটিলতা সবসময়ের জন্য সামনে আসতে লাগে। এটি কোনো নতুন নাবিক সেলারের সমুদ্রের মধ্যে প্রথমবার জাহাজ চালানোর মতো অবশ্যই। যত সময় পর্যন্ত ক্লাইমেটটি সঠিক রয়েছে, তত সময় পর্যন্ত সব কিছু সুচারুভাবে সবসময়ের জন্য চলে থাকে।
কিন্তু যখনই ওই জায়গায় তুফান আসে তার আসল একটি পরীক্ষা ওই জায়গায় শুরু হয়ে যায়। এবার কথা যদি আমরা বলি বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে, তাহলে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি যখন এটি বাজারে এসেছিল তখন এটিকে একটি বিত্তীয় ক্রান্তি রূপে সবসময়ের জন্য দেখা হয়েছিল। লোকেরা এর মধ্যে পয়সা ইনভেস্ট করেছিল, কিছু লোকেরা লক্ষ্য উপার্জন করেছে এবং কিছু লোকেরা সব কিছু হারিয়েছে। এটি এই কথার একটি প্রমাণ যে নবাচার যত প্রমাণ হয় জখিমও রিস্কও অত বেশি বড় হয়। কিন্তু আসল প্রশ্ন এটি যে আমরা কি ফাইন্যান্স নবাচার থেকে ভয় পাওয়া উচিত? ভয় পাওয়া মোটেই প্রয়োজন নয়, আসলে এটিকে বুঝে বুদ্ধিমানের সঙ্গে কাজ করা উচিত। প্রত্যেক নতুন ইনোভেশন একটি প্রযোগ হয় যার মধ্যে সফলতা এবং বিফলতা দুটির সবসময়ের জন্য স্থান থাকে। যদি কোনো ব্যক্তি এটি চিন্তা করে কোনো নতুন ফাইন্যান্স উৎপাদের মধ্যে ইনভেস্ট করে দেয় যে এটি তাকে কোনো পরিশ্রম ছাড়া ধনী করে দেবে, তাহলে সেটি এবং সে নিজেকে রিস্কের মধ্যে পাঠাচ্ছে। ঠিক তেমনই যেমন কোনো নেভিগেশন সিস্টেমটিকে সমুদ্রের মধ্যে যদি চলে যায় তাহলে সেটি রাস্তা সবসময়ের জন্য হারাতে পারে। এই সম্পূর্ণ সিস্টেমের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ভূমিকা ব্যাংক এবং ফাইন্যান্স সংস্থাদের থাকে। তারা নতুন প্ল্যানিং করে যখন তারা শুধুমাত্র প্রফিটের পরে ধ্যান কেন্দ্রিত করতে শুরু করে দেয় এবং রিস্কটিকে ওই জায়গায় নেগলিজেন্সি করে দেয়, তখন সম্পূর্ণ ফাইন্যান্স ব্যবস্থাটি ওই জায়গায় খাতরায় পড়ে যায়। আর এটাই কারণ যে আমরা শুধুমাত্র নবাচারের পরে মোটেই নয়, আসলে তার সঙ্গে কানেক্টেড রিস্কের পরও সবসময় ধ্যান দেওয়া উচিত। আমাদের বর্তমান দুনিয়ার মধ্যে ফিনটেক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই আধারিত ট্রেডিং এবং ব্লকচেন টেকনোলজির মতো অনেক নবাচার সবসময়ের জন্য উপরে চলে আসছে। এটি আমাদেরকে খুব তেজ এবং সুরক্ষিত লেনদেনের সুযোগ দেয়। তার সঙ্গে এটি সাইবার ফ্রড, ডেটা রিচ এবং ফাইন্যান্স অস্থিরতার মতো চ্যালেঞ্জটিকে সবসময়ের জন্য জন্ম দেয়। এই কারণেই আমাদের সবসময়ের জন্য এটি বুঝতে হবে যে কোনো নতুন ফাইন্যান্স সাধনটি সম্পূর্ণভাবে সুরক্ষিত মোটেই হয় না। এটি আমাদেরকে সুযোগ এবং খাতরা দুটি আমাদের দেখায় এবং আসল শক্তিটি আমাদের কাছেই থাকে যে আমরা এটিকে কিভাবে ব্যবহার করতে পারবো। একটু চিন্তা করুন, যদি কোনো ব্যক্তি আপনাকে একটি নতুন নৌকা দিয়ে দেয় এবং আপনার ওইটিকে চালানোর জানকারি মোটে যদি না থাকে, তাহলে আপনি কি ওইটিকে নিয়ে ডাইরেক্ট সমুদ্রের মধ্যে পড়ে যাবেন? অবশ্যই না। ঠিক তেমনভাবেই যখনই কোনো নতুন ফাইন্যান্স ইনোভেশন সামনে আসে তখন আমরা ওইটিকে আপন করার আগে ওইটির সম্পূর্ণভাবে বুঝে নেওয়া উচিত। তখনই আমরা ফাইন্যান্স তুফানের সবসময়ের জন্য সমস্যার সম্মুখীন হতে পারবো এবং নিজের আর্থিক ভবিষ্যৎটিকে ওই জায়গায় সুরক্ষিত করতে পারবো। তাহলে ফ্রেন্ডস, নেক্সট টাইম যখন আপনি কোনো নতুন ফাইন্যান্সিয়াল ইনোভেশনের ব্যাপারে শুনে থাকবেন তখন ওইটিকে শুধুমাত্র একটি লটারি টিকিটের মতো মোটেই দেখবেন না। আসলে এটিকে এমন একটি সম্ভাবনা সবসময়ের জন্য মনে করবেন যেটি সঠিক জানকারি এবং সতর্কতার সঙ্গে আপনাকে সবসময় আগে বেড়ে যাবার একটি সুযোগ দেয়। মনে করে রাখবেন যে নবাচার সবসময়ের জন্য প্রফিটেবল হয়, কিন্তু শুধু তখন যখন এটিকে সঠিকভাবে বোঝা যায় এবং ব্যবহার করা যায়। অধ্যায় 7। কল্পনা করুন যে আপনি এমন একটি দুনিয়াতে থাকছেন যে জায়গায় কোনো নিয়ম কানুন নেই, কোনো নিগরানি নেই এবং প্রত্যেকটি ব্যক্তি নিজের মতো বিত্তীয় লেনদেন সবসময়ের জন্য করছে। একবার চিন্তা করুন, যদি ব্যাংক নিজের ইচ্ছা অনুসারে পয়সা ওই জায়গায় উধার দিতে শুরু করে দেয়, কোম্পানি কোনো কারণ ছাড়া ওই জায়গায় একটি ইনভেস্টরদের পয়সা ডুবোতে লেগে যায় এবং সরকার শুধুমাত্র একটি মুখদর্শক হয়ে যায়, তাহলে কি হবে? একবার বিশ্বাস করুন যে এই পরিস্থিতি কোনো ভয়ঙ্কর তুফান থেকে কম মোটেই না। ঠিক তেমনই হাল তখন হয় যখন ফাইন্যান্স নিয়ম এবং ফাইন্যান্সিয়াল রেগুলেশন এবং পর্যবেক্ষণ সুপারভিশন সবসময়ের জন্য দুর্বল পড়ে যায়। কিন্তু প্রশ্ন এইটি ওঠে যে ফাইন্যান্স নিয়ম কানুন বাস্তবে লোকেদের ভালোর জন্য এবং সবসময় ভালো করার জন্য তৈরি করা হয়, বা শুধুমাত্র এটি কিছু কাউন্টেবল লোকেদের প্রফিটের জন্য থাকে? যখনই কোনো আর্থিক সমস্যা আসে আমরা সবসময় এটি শুনি যে সরকার ওই জায়গায় নতুন ফাইন্যান্স নিয়ম সবসময়ের জন্য লাগু করবে, কিন্তু এই নিয়মটি বাস্তবে কি সমস্যাটিকে সমাধান করে, বা এটি শুধুমাত্র একটি আংশিক সমাধান, টেম্পোরারি ফিক্স থাকে? কথাটিকে এই জায়গায় আরেকটু আমরা টুইস্ট করি এবং গভীরভাবে জানি। বছর 2008 সালের বৈশ্বিক আর্থিক সমস্যা, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তো সবার মনে আসে। এই জায়গায় প্রত্যেক বড় ব্যাংক ওই জায়গায় নষ্ট হয়ে গেছিল, লক্ষ লোকেদের চাকরি ওই জায়গায় চলে গিয়েছিল, কিন্তু বিশ্বজুড়ে অর্থ ব্যবস্থা ওই জায়গায় একটু খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু যখন এই সমস্যার গোড়াটিকে ওই জায়গায় খোঁজা হলো তখন এটি জানা গেল যে অত্যাধিক লোন, রিস্ক এবং বিত্তীয় বাজারের পরে কিছু দুর্বল কন্ট্রোলটি এটির প্রমুখ একটি কারণ। তখনই যে সরকার এটি অনুভব করলো যে কোনো সঠিক নিগরানি না করে সম্পূর্ণ ফাইন্যান্স প্রণালী, ফাইন্যান্সিয়াল সিস্টেম যে কোনো সময় ধরাশায়ী হতে পারে। যদি আমরা এই জায়গায় মনোযোগ দিই তাহলে ফাইন্যান্স নিয়ম এবং পর্যবেক্ষণের
একটি আসল উদ্দেশ্য ওই জায়গায় সবসময় ব্যালেন্স তৈরি করে রাখা। এটি সঠিক যেমন একটি ট্রাফিক পুলিশওয়ালা সবসময় রাস্তায় দাঁড় হয়ে থাকে, যেন ওই জায়গায় গাড়ি সঠিক ডাইরেকশনে চলতে পারে, কোনো দুর্ঘটনা যেন না হয় এবং যাতায়াত ওই জায়গায় যেন সুচারু থাকে। আর ঠিক ওই জায়গায় পুলিশওয়ালা যদি ওই জায়গায় গাড়িটি স্টপ করে এবং ছোট গাড়িগুলিকে যেতে যায়, তাহলে এটি কি ন্যায় সংগত হবে? এটি সেই বিত্তীয় দুনিয়াতে সবসময় যেন দেখা যায়। কয়বার নিয়ামক সংস্থাগুলি, রেগুলেটরি বডিজ শুধুমাত্র বড় কোম্পানি এবং ব্যাংকের হিতের মধ্যে সবসময় রক্ষা করতে ব্যস্ত থাকেই, আর অন্যদিকে সাধারণ নাগরিক এবং ছোট ইনভেস্টররা তাদের নীতি থেকে সবসময় যেন প্রভাবিত হয়। এবার প্রশ্ন এইটি ওঠে যে ফাইন্যান্স নিয়মটিকে কি এত কঠোর করা উচিত যে ব্যবসায়িকদের জন্য আগে বাড়াটি ওই জায়গায় কঠিন হয়ে যায়? যদি প্রত্যেকটি ছোট লেনদেনের পরে বেশি পরিমাণে কন্ট্রোল লাগানো হয়, তাহলে নওয়াচার, ইনোভেশন এবং আর্থিক বিকাশ, একটি ইকোনমিক গ্রোথ ওই জায়গায় স্টপ হতে পারে। কিন্তু যদি নিয়মানটিকে ওই জায়গায় পরিপূর্ণভাবে হাঁটিয়ে দেওয়া হয়, তাহলে ওইটি সেই অবস্থা হবে যেটি কোনো জঙ্গলের মধ্যে হয়, যে জায়গায় শুধুমাত্র শক্তি এবং শক্তিশালী জীবরাই বসবাস করে। লেখক ক্রিস্টোফার হটনবার্গ এই কথার পরে সবসময় যেন মনোযোগ দেয় যে আমাদেরকে ওই জায়গায় ফাইন্যান্স নিয়মের একটি এরকম ধরনের ব্যালেন্স মডেল প্রয়োজন, যেটি শুধুমাত্র মার্কেটের স্থিরতাই সবসময় বানিয়ে রাখবে না, আসলে নৈতিকতা এবং পারদর্শিকতা, এথিক, ট্রান্সপারেন্সি ওইটিকেও সবসময় যেন প্রাথমিকতা দেয়। বাজারটিকে অনিয়ন্ত্রিত ছেড়ে দেওয়া ততই ডেঞ্জারাস যত বেশি পরিমাণে কোনো ব্রেক ছাড়া গাড়িটিকে ওই জায়গায় দৌড়ানো। কিন্তু অন্যদিকে যদি অত্যাধিক শক্ত নিয়ম ওই জায়গায় লাগানো হয়, তাহলে ফাইন্যান্সিয়াল স্বাধীনতা ওই জায়গায় বাধিত হতে পারে, যার কারণে আর্থিক গতিবিধিটি ওই জায়গায় স্লো হতে পারে। তাহলে আসলে সমাধানটা কি? সমাধান এইটি যে নিয়ম কানুন এইরকমভাবে ওই জায়গায় তৈরি করা হোক যে ওইটি শুধু বড় খেলোয়াড়দেরই নয়, আসলে সাধারণ মানুষদেরকে ওই জায়গায় সবসময়ের জন্য ধ্যানে রাখে। সরকার এবং বিত্তীয় সংস্থাদের এটি সবসময় বুঝতে হবে যে বিশ্বাস, ট্রাস্ট যে কোনো একটি অর্থ ব্যবস্থার সবথেকে বড় একটি সম্পত্তি হয়। যদি লোকেরা নিজের ব্যাংকের ভেতরে ইনভেস্ট এবং প্ল্যানিং এবং সরকারের নীতির পরে সবসময় যেন ভরসা না করে, তাহলে যে কোনো একটি নিয়ম যত বেশি পরিমাণে স্ট্রং হলে কি হবে, এটি কার্যকর মোটেই হবে না। আজকের সময় আমরা যে ফাইন্যান্সিয়াল দুনিয়াতে বসবাস করছি, তার মধ্যে নিয়মন এবং পরিবেক্ষণের ভূমিকা তত বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হয় যত বেশি পরিমাণে কোনো পুলের স্ট্রং নিব হয়। যদি ওই জায়গায় নিব ফাউন্ডেশন দুর্বল হয়ে গেলে পুল যে কোনো সময় ধরাশায়ী হতে পারে। এই কারণে প্রয়োজন যে নিয়মকানুন সবসময়ের জন্য কঠোর হয়, কিন্তু লচিলপান, ফ্লেক্সিবিলিটির সঙ্গে যেন এটি সবার জন্য খুব কার্যকারী প্রমাণিত হয়। বিত্তীয় নিয়মনটিকে শুধুমাত্র কাগজেই পেপারের পরে আপনি না মনে করে এটিকে একটি সুরক্ষিত কবচ, প্রোটেক্টিভ শিল্ড তার রূপে যেন সবসময় দেখা উচিত, যেটি শুধুমাত্র সাধারণ নাগরিকদেরকে ওই জায়গায় ফাইন্যান্স সংকট থেকেই বাঁচাবে না, আসলে একটি স্থায়ী এবং মজবুত অর্থ ব্যবস্থার একটি নির্মাণও ওই জায়গায় করবে। তাহলে ফ্রেন্ডস, নেক্সট টাইম যখন আপনি কোনো ফাইন্যান্স সংকট বা ব্যাংকিং ঘোটালার মধ্যে ব্যাংকিং স্ক্যামের ব্যাপারে শুনবেন, তখন এটি অবশ্যই চিন্তা করবেন যে এটি কি কোনো নিয়মের অভাবের কারণে হয়েছে, বা নিয়ম থাকার পরেও তার একটি সঠিক নিগরানি ওই জায়গায় করা হয়নি। চ্যাপ্টার 8, বৈশ্বিক বিত্তীয় সংকট, কারণ এবং প্রভাব। কল্পনা করুন আপনি একটি বড় শহরের যে কোনো উচ্চ পুলের পরে দাঁড় হয়ে রয়েছেন। নিচে খুব গভীর একটি নদী বয়ে যাচ্ছে, যার পানিটি ওই জায়গায় শান্ত তো রয়েছে, কিন্তু বাহাও খুব দ্রুত গতিতে চলছে। এবার আপনি হয়তো চিন্তা করছেন যে এই লোকেরা এই পুল দিয়ে যাচ্ছে এবং নিজের গন্তব্যের দিকে সবসময়ের জন্য বেড়ে যাচ্ছে, কিন্তু কিছু লোকেরা ওই জায়গায় রয়েছে যারা খুব ডাউট ফিল করছে, ভয়ের কারণে ভয় পেয়ে রয়েছে। তারা এটি বিশ্বাস মোটেই করছে না যে এই পুলটি তাদেরকে সুরক্ষিতভাবে পার করতে পারবে কি না। হঠাৎ করে পুলের ভেতরে একটু হালকা করে একটু দাঁড়ার চড়ে এসে এবং লোকেরা ভয় পেয়ে ওই জায়গা থেকে চলে যায়। কিছু ফল হয়, কিছু সামনে থাকে এবং কিছু সম্পূর্ণভাবে ডুবে যায়। এই দৃশ্যটি শুধুমাত্র একটি পুলের মোটেই নয়, আসলে সম্পূর্ণ বৈশ্বিক বিত্তীয় প্রণালী, গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেমের, যেটি সমস্যার সময় কিছু এমনভাবে সবসময়ের জন্য নাড়াচাড়া করে দেয়। বছর 2008 সালে বৈশ্বিক বিত্তীয় সংকট কোনো হঠাৎ করে আসা কোনো সমস্যা নয়, এটি বছর বছর আর্থিক নীতির মধ্যে তৈরি হয়ে থাকা কিছু অসমানতা এবং লোভ, গ্রিডের একটি ফল। বড় বড় ফাইন্যান্স সংস্থা প্রফিটের অন্ধকার দৌড়ার মধ্যে ঠিক এরকমভাবে দৌড় দিয়েছিল যে তারা এটি অনুভব মোটেই করতে পেরেছিল না যে তারা একটি খুবই দুর্বল এবং ফাউন্ডেশনের পরে দাঁড় হয়ে রয়েছে।
আমেরিকার সাবপ্রাইম মর্টগেজ সম্পূর্ণ এই ঢাঁচাটিকে কবচটিকে নাড়িয়ে রেখে দিয়েছিল। ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিগুলি লোভের মধ্যে বয়স হয়ে এইরকম ধরনের লোকেদেরকে লোন ওই জায়গায় দিতে লাগলো, যেটি তারা পে মোটেই করতে পারবে না। এটি ঠিক তেমনই যেমন কোনো দুর্বল পুলের পরে ভারী ট্র্যাকগুলি ওই জায়গায় কন্টিনিউভাবে দৌড়ালে কি হবে, কোনো তার স্ট্রংনেস চিন্তা না করে আস্তে আস্তে করে এই সংকটটি আমেরিকা থেকে ইউরোপ এবং তারপরে সম্পূর্ণ বিশ্বের মধ্যে ছড়িয়ে গিয়েছিল। ব্যাংক ওই জায়গায় নাড়াচাড়া হয়ে গিয়েছিল, লোকেদের চাকরি ওই জায়গায় হারিয়ে গিয়েছিল এবং ইনভেস্টারদের সব পয়সা ডুবে গিয়েছিল। এই সম্পূর্ণ সমস্যার মধ্যে আমাদের একটি কড়া সত্যের সঙ্গে সাক্ষাৎ করেছিল। আমাদের আর্থিক প্রণালী মানুষের মতোই, যদি এটিকে আমরা বেশি পরিমাণে বোঝ দিয়ে দিই তাহলে এটি ওই জায়গায় ভাঙতে পারে। কিন্তু প্রশ্ন এটি ওঠে যে আসলে এইসব কিভাবে হলো। এটির সবথেকে বড় কারণ ছিল নিয়মন, রেগুলেশন এবং তার কিছু অভাব এবং লোভের কিছু বেড়ে যাওয়া স্তর। সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক, ওই সেন্ট্রাল ব্যাংক বড় ফাইন্যান্স সংস্থার পারে সবসময়ের জন্য লাগাম লাগাতে বিফল হয়েছিল। এরকমটি মনে হতো যে সবাই এক ধরনের একটি মায়াজাল ইলুশনের মধ্যে ফেসে রয়েছে, যে জায়গায় প্রত্যেক ব্যক্তি এটি সবসময় মেনে করেছিল যে এই ব্যবস্থা ঠিক তেমনভাবে চলতেই থাকবে। কিন্তু যতসময় পর্যন্ত এই বুলবুলা ফুটেছিল তখন সব সিস্টেম ওই জায়গায় নাড়াচাড় হয়ে গিয়েছিল। এটি আমাদেরকে এটিও শেখায় যে ফাইন্যান্স প্রণালী শুধুমাত্র সংখ্যা এবং গ্রাফসের খেলা মোটেই নয়, আসলে এটি আসল লাইফের একটি গভীর এফেক্ট সবসময়ের জন্য দেয়। যখন ব্যাংক ওই জায়গায় ডাউনফল হয় তখন শুধুমাত্র বড় কোম্পানি ওই জায়গায় প্রভাবিত হয় না, আসলে সাধারণ মানুষের লাইফটি ওই জায়গায় সম্পূর্ণভাবে নাড়াচাড়া হয়ে যায়। কোনো ব্যক্তি নিজের লাইফের সব সেভিংটি ওই জায়গায় হারিয়ে ফেলে, কোনো ব্যক্তির ঘর ওই জায়গায় হারিয়ে যায়, আর কিছু আনএমপ্লয়মেন্টের একদম অন্ধকারে চলে যায়। ঠিক তেমনই যেমন কোনো পরিবারের মুখিয়াটি নিজের আয় থেকে বেশি পরিমাণে খরচা করতে লেগে যায় তা এবং ধারের মধ্যে ডুবে যায়। শুরুতে সব কিছু সব সামান্য মনে হয়, কিন্তু আস্তে আস্তে করে যখন ধারের বোঝটি সবসময় বেড়ে যায় তখন অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় এবং তারপরে একদিন যখন উধার দেওয়া পয়সাটি পুনরায় চাওয়া হয় তখন সম্পূর্ণ পরিবারের খুশিটি সম্পূর্ণভাবে হারিয়ে যায়। এটাই হাল আমাদের গ্লোবাল ফাইন্যান্সিয়াল প্রণালীরই হয়েছে। আমরা সবাই একটি আর্থিক পরিবার, একটি ভাগ। যখন এই পরিবারের যে কোনো একটি সদস্য ভুল একটি নির্ধারণা নেয় তখন তার গুঞ্জটি সম্পূর্ণ বিশ্বের মধ্যে সবসময়ের জন্য শোনা যায়। এই সমস্যার পর থেকে সরকার এবং ফাইন্যান্সিয়াল সংস্থান কিছু সুধার রিফর্মসের কথা সবসময়ের জন্য করেছে, কিন্তু প্রশ্ন এইটি ওঠে আমরা কি নেক্সট টাইম এর থেকে বাঁচতে পারবো? আমাদের অর্থ ব্যবস্থা কি সত্যি এতই স্ট্রং রয়েছে যে আমরা পুনরায় এরকম ধরনের সমস্যা আসবে না, বা আমরা এরকম ধরনের ভুল পুনরায় করতে পারবো? আর্থিক স্থিরতা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কোনো সংযোগ মোটেই হয় না, আসলে এটি একটি বুদ্ধিমানের সঙ্গে ভরা নির্ধারণা এবং দায়িত্বের একটি ফল হয়। যত সময় পর্যন্ত আমরা এটি বুঝবো না যে পয়সা শুধুমাত্র একটি সংখ্যা মোটেই নয়, আসলে এটি একটি দায়িত্ব, ততসময় পর্যন্ত আমরা বারে বারে এই সংকটের দরজাতে দাঁড় হয়ে থাকতে দেখতে পারবো। এই কারণে ফ্রেন্ডস, এটি শুধুমাত্র একটি অতীতের কথা মোটেই নয়, আসলে আমাদের ভবিষ্যতের জন্য একটি চ্যালেঞ্জেসও। আমরা কি এর থেকে কিছু শিক্ষা নিব, বা পুনরায় ওই পুলের পরে দাঁড় হয়ে ওই দাঁড়ারের ওয়েট করব? চ্যাপ্টার 9, ইউবাই এবং ব্যাপারের ব্যাংকিং। কল্পনা করুন যে একটি যুবক উদ্যমী নিজের ছোট্ট একটি স্টার্টআপের জন্য ব্যাংক থেকে লোন নিতে যাচ্ছে। তার স্বপ্ন এটি রয়েছে যে সে নিজের বিজনেসটিকে একটি নতুন উচ্চতম স্তরে নিয়ে যাবে, কিন্তু ব্যাংকের কঠোর নিয়ম এবং জটিল ফাইন্যান্স প্রক্রিয়া তাকে আগে বাড়তে মোটেই স্টপ করে দেয়। তাদের চোখের মধ্যে একটি চমক রয়েছে, একটি এরকম ধরনের জুনুন রয়েছে যেটি কিছু নতুন এবং বড় কিছু করার লালকের সঙ্গে সবসময় ভরা রয়েছে। কিন্তু যখন সে ব্যাংকের দরজা পর্যন্ত পৌঁছয় তখন সে এটি অনুভব করে যে ফাইন্যান্স সিস্টেমের জটিলতায় তার রাস্তাটিকে ওই জায়গায় কঠিন করে দিয়েছে। আজকের দুনিয়াতে পয়সা উপার্জন করা যত বেশি ইম্পর্টেন্ট, ততই বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওইটিকে সঠিক ডাইরেকশানে সবসময় যেন প্রভাবিত করা। কিন্তু প্রশ্ন এটি ওঠে যে আমাদের ব্যাংকিং প্রণালী ওইটি বাস্তবে যুবক এবং ছোট ব্যবসায়ীদেরকে ওই জায়গায় বাড়ানোর জন্য তৈরি রয়েছে। প্রায় এটি সবসময় দেখা গেছে যে যদি কোনো বড় উদ্যোগপতি লোনের জন্য সবসময় অ্যাপ্লাই করে তাহলে ব্যাংক তার জন্য সবসময় দরজা খুলে রেখেছে, কিন্তু যখন কোনো নতুন উদ্যমী, কোনো ছোট ব্যবসায়িক বা কোনো যুবক নিজের বিজনেসটিকে ওই জায়গায় শুরু করার জন্য ফান্ডের প্রয়োজনটিকে সবসময় অনুভব করে তখন তার নৌকাশায়ের লম্বা চড়া একটি নিয়ম এবং কঠোর সমস্যার সম্মুখীন হতে হয়। পারম্পরিক ব্যাংকিং সিস্টেমের সবথেকে বড় সমস্যা এইটি যে সুরক্ষা, সিকিউরিটি এবং গ্যারান্টি কোল্যাটারালের পরে সবসময় যেন আধারিত রয়েছে। একটি যুবক যে সবসময় নিজের একটি যাত্রা শুরু করেছে তার কাছে বড় কোনো সংশোধন মোটেই থাকে না।
তার কাছে কোনো সম্পত্তি থাকে না, কোনো স্ট্রং ব্যালেন্স শিট ওই জায়গায় থাকে না, কোনো লম্বা চওড়া কোনো ক্রেডিট হিস্ট্রি থাকে না, কিন্তু তার কাছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটি থাকে ওটি হচ্ছে আইডিয়া এবং কঠিন পরিশ্রমের একটি ক্ষমতা। চিন্তা করুন, আজকে যদি স্টিভ জবস বা মার্ক জাকারবার্গের মতো লোক যখন নিজের স্টার্টিং সময় ছিল, যদি তারা শুধুমাত্র ব্যাংকের একটি অপরিচিততার কারণে তারা ফান্ডিং যদি না পেত, তাহলে তারা কি নিজের ক্রান্তিকারী কোম্পানিটিকে ওই জায়গায় দাঁড় করতে পারতো? ঠিক এরকম ধরনের কে জানে কত যুবক উদ্যমী ছিল যারা তাদের বিচারের মধ্যে তো দম থাকে, কিন্তু তাদের কাছে কোনো সংশোধন থাকে না, এবং এই জায়গায় ব্যাংকিং সিস্টেমের সবথেকে বড় চ্যালেঞ্জ ওই জায়গায় সামনে চলে আসে। ব্যাংকদের শুধুমাত্র সুরক্ষিত ইনভেস্ট করা উচিত, বা ওটি তাদেরকে রিস্ক উঠানোর একটি সাহস দেখানো উচিত। ব্যাংকিং সিস্টেমের মধ্যে পরিবর্তন আনার কিছু প্রয়োজন রয়েছে। শুধুমাত্র তাদেরই ওই লোন দেওয়ার একটি প্রবৃত্তি যাদের কাছে আগের থেকেই পয়সা রয়েছে সমাজের মধ্যে আর্থিক অসমানতাটিকে আরও গভীর ওই জায়গায় করে দেয়। যদি সঠিক ব্যাপারে আর্থিক বিকাশ যদি করতে হয়, তাহলে ফাইন্যান্স সংস্থানদেরকে যুবকদের এবং ছোট ব্যবসায়ীদের জন্য নিজের দরজাটি ওই জায়গায় খুলতে হবে। আজকে বিশ্বের মধ্যে অনেক নতুন ব্যাংকিং ওই জায়গায় উপরে চলে আসছে। মাইক্রো ফিন্যান্স, পিয়ার টু পিয়ার ল্যান্ডিং তথা ক্রাউড ফান্ডিং এমন ধরনের অবধারণা যুবকদের এবং ছোট ব্যবসায়ীদের ওই জায়গায় আর্থিক সহযোগিতা দিতে সবসময় মহত্বপূর্ণ একটি ভূমিকা সবসময়ের জন্য পালন করছে। এর মধ্যে পারম্পরিক ব্যাংকের মতো ভারী কোনো গ্যারান্টির ডিমান্ড মোটেই করা হয় না। আসলে ব্যক্তিগত ক্ষমতা, ইনোভেটিভ আইডিয়াস এবং বিজনেস মডেলটিকে ওই জায়গায় সবসময় প্রাথমিকতা দেওয়া হয়। একটি ছোট গ্রামে বসবাস করা রামুকেই আপনি নিয়ে নেন, তার কাছে খুবই অদ্ভুত একটি বিজনেস আইডিয়া রয়েছে। সে জৈবিক কৃষি, অর্গানিক ফার্মিং এবং তার প্রোডাক্টটিকে ওই জায়গায় অনলাইনে সবসময় বিক্রি করতে চায়, কিন্তু যখন সেই ব্যাংক যায় তখন সে বড় বড় পেপার একটি ডিমান্ড সবসময়ের জন্য করা হয়, যেটি তাদের কাছে মোটে নেই। কিন্তু তারপরও তারা একটি মাইক্রো ফাইন্যান্স সংস্থানের সঙ্গে ওই জায়গায় কানেকশন করে, যে জায়গায় তার আইডিয়াটিকে ওই জায়গায় সবসময় দেখা যায়, তার একটি পরিশ্রমটিকে ওই জায়গায় বোঝা যায় এবং ওইটিকে সে লোন পেয়ে যায়। কিছু বছরের মধ্যে সে একজন সফল বিজনেস ওই জায়গায় দাঁড় করে নেয় এবং তার সফলতা এইটি প্রমাণ করে যে ব্যাংকিং সিস্টেমকে একটি পরিবর্তনের প্রয়োজন। ব্যাংকিংয়ের আসল উদ্দেশ্য শুধুমাত্র বড় কোম্পানিগুলিকে সাপোর্ট করা মোটেই হওয়া উচিত নয়। যদি যে কোনো দেশকে বাস্তবে ওই জায়গায় আর্থিক রূপে একটি স্ট্রং হতে হয়, তাহলে তাকে ওই জায়গায় যুবক পিঢ়িকে ওই জায়গায় আর্থিক রূপে সবসময়ের জন্য সশক্ত করতে হবে। তাকে শুধুমাত্র চাকরির জন্য ওই জায়গায় রেডি করলে মোটেই হবে না। আসলে তার নিজের বিজনেসটি দাঁড় করার জন্য খুব প্রেরিত করা উচিত। আজকের সময় যদি ব্যাংক যুবক উদ্যমীদেরকে সহযোগিতা না দেয়, তাহলে তারা হয়তো নিজের স্বপ্নটিকে ওই জায়গায় মেরে ফেলবে, বা এমন ধরনের বৈকল্পিক রাস্তা ওই জায়গায় খুঁজে বের করবে যেটি পারম্পরিক বিত্তীয় সিস্টেমটিকে সম্পূর্ণভাবে দরকিনার করে দেবে। এটাই কারণ যে আজকের নতুন জেনারেশন এখন ডিজিটাল ব্যাংকিং, ক্রিপ্টোকারেন্সি এবং ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স খুব দ্রুত গতিতে বেড়েই যাচ্ছে। এই পরিবর্তনটি সবসময় যেন প্রেজেন্ট করে যে ব্যাংক যদি নিজের ডাইরেকশনটি পরিবর্তন না করে, তাহলে যুবক নিজেরা নিজের জন্য পুনরায় একটি নতুন ফাইন্যান্স মডেল দাঁড় করিয়ে দেবে। এই কারণে এখন সময় চলে এসেছে যে ব্যাংকিং সিস্টেমটিকে নিজের চিন্তাটিকে পরিবর্তন করতে হবে, নীতিগুলিকে ওই জায়গায় একটু লচিলাপন করতে হবে এবং যুবকদেরকে এবং তার স্বপ্নটিকে আগে বাড়াতে একটি সক্রিয় ভূমিকা সবসময়ের জন্য পালন করতে হবে। কারণ যখন একটি যুবক সফল হয়, তখন তার লাইফটি মোটে পরিবর্তন হয় না, আসলে সম্পূর্ণ সমাজ এবং দেশ ওই জায়গায় আগে বেড়ে যায়। চ্যাপ্টার 10। সামনে একটি নতুন দুনিয়া রয়েছে, যে জায়গায় ফাইন্যান্স শুধুমাত্র লাভ এবং লসের খেলা মোটেই নয়, আসলে এমন একটি তন্ত্র যেটি সমাজ, মানবীয় মূল্য এবং নৈতিকতাটিকে সবসময়ের জন্য সাথে নিয়ে চলে। কিন্তু সমস্যা এইটি যে এই পুলটি ওই জায়গায় একটু অধুরা রয়েছে, আমাদের ওই পারে যাবার জন্য কোনো সাধন নেই। আর এই সমস্যাটি আজকের সময় একটি বৈশ্বিক বিত্তীয় প্রণালীর মধ্যে আমরা দেখতে পারি। ফাইন্যান্স দুনিয়া একটি এমন জায়গায় দাঁড় হয়ে রয়েছে যে জায়গা থেকে দুটি সম্ভাবনা সবসময়ের জন্য তৈরি হয়। হয়তো আমরা জায়গায় আমরা চলে যেতে থাকি, যে জায়গায় পয়সা শুধুমাত্র একটি সংখ্যা হয়ে সবসময়ের জন্য থেকে যায়, বা একটি নতুন চিন্তার সঙ্গে সবসময় আগে বেড়ে যায়, যে জায়গায় বিত্তীয় শুধুমাত্র একটি সম্পত্তি এক জায়গায় করার সাধন মোটেই নয়, আসলে সমাজের একটি উত্থানের একটি মেথাড জন্য তৈরি হয়। ক্রিস্টোফার হাউটন বার্ড আমাদেরকে সবসময় এটি বোঝায় যে ফাইন্যান্স শুধুমাত্র কিছু লোকের জন্য মোটেই নয়, আসলে সম্পূর্ণ সমাজের ভালোর জন্য থাকা উচিত। আজকে যখন আমরা নিজের আশেপাশের দুনিয়াটিকে সবসময়ের জন্য দেখছি,
তাহলে আমরা সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখি যে আর্থিক অসমানতা, একটি ইকোনমিক এবং ইকুয়ালিটি কত গভীর হয়ে গেছে। ধনীরা আরও ধনী হচ্ছে এবং গরিবরা আরও গরিব হচ্ছে। কিন্তু এটি একটি ফাইন্যান্সের আসল টার্গেট। পয়সাটিকে যদি সঠিকভাবে আমরা বুঝি তাহলে এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত লাভ মোটেই নয়, আসলে সামাজিক বিকাশের একটি মাধ্যমও হতে পারে। এবার ইতিহাসের দিকে একবার আপনি দৃশ্যমান দিন যে পুনর সময় ব্যবসার আধার শুধুমাত্র বিশ্বাস, ট্রাস্ট এবং আপসী সহযোগিতা, মিউচুয়াল কোঅপারেশন ছিল। ব্যবসায়ীদের মাঝে শুধুমাত্র সন্ধি শুধু পয়সার লেনদেন পর্যন্ত মোটেই সীমিত ছিল না, আসলে এটি একটি নৈতিক দায়িত্বের একটি ভাগ ছিল। কিন্তু আজকের সময়েও আমরা পয়সাটিকে শুধুমাত্র একটি বস্তু ওই জায়গায় মনে করে নিয়েছি যেটিকে শুধুমাত্র জমা করা যায়, খরচা করা যায় এবং ইনভেস্ট করা যায়। কিন্তু আসল প্রশ্ন এটি ওঠে যে আমরা কি এই চিন্তার সঙ্গে সবসময় আগে বাড়তে পারবো? যে আর্থিক ব্যালেন্স, ইকোনমিক ব্যালেন্স ততসময় পর্যন্ত মোটেই আসবে না যতসময় পর্যন্ত আমরা ফাইন্যান্স তন্ত্রটিকে শুধুমাত্র ব্যাজ দর, ইন্টারেস্ট রেট, স্টকস এবং প্রফিট পর্যন্ত সীমিত রাখি। আমরা এটিকে একটি ব্যাপক দৃষ্টিকোণের সঙ্গে দেখার খুব প্রয়োজন, যে জায়গায় পয়সা শুধুমাত্র ব্যক্তিগত সম্পত্তি, পয়সা বাড়ানোর একটি মার্গদর্শন না হয়, একটি এরকম ধরনের সাধন হোক যার কারণ প্রত্যেক ব্যক্তি যেন লাভ প্রাপ্ত করতে পারে। কল্পনা করুন যে একটি সমাজ এরকম হোক যে জায়গায় প্রত্যেক ব্যক্তির কাছে আর্থিক একটি সুযোগ থাকে, যে জায়গায় ব্যাংকিং সিস্টেম শুধুমাত্র একটি বড় ইনভেস্টরের জন্য মোটেই নয়, আসলে ওই ছোট ব্যবসায়িকদের জন্য হয়, যেটি কৃষকদের জন্য হোক, যেটি রাত দিন সবসময়ের জন্য পরিশ্রম করছে কিন্তু ফাইন্যান্স সহযোগিতা থেকে একটু বঞ্চিত রয়েছে। আমরা কি এমন একটি সিস্টেম তৈরি করতে পারবো যে জায়গায় ফাইন্যান্স সংশোধন সমান রূপে সবসময়ের জন্য থাকে এবং প্রত্যেক লোকে এই আর্থিক প্রবাহের একটি ভাগ হতে পারে? দরজা থেকে পুল পর্যন্ত আসল সন্দেশ এইটি যে ফাইন্যান্স শুধুমাত্র একটি কাউন্টের খেলা মোটেই নয়, আসলে এটি একটি সমাজের একটি মেরুদণ্ড। আমাদের এমন একটি পুলের খুব প্রয়োজন যেটি এই পারম্পরিক সৎ ফাইন্যান্স ঢাঁচা থেকে বের হয়ে একটি আলাদা, সমাবেশী, ইনক্লুজিভ এবং ন্যায়পূর্ণ ফেয়ার আর্থিক প্রণালী পর্যন্ত নিয়ে যায়। আমাদের সবার এই ব্রিজটি নির্মাণের ভেতরে যোগদান দেওয়া উচিত। সেটি কোনো স্টার্টআপ শুরু করার জন্য সাপোর্ট করা হোক, ছোট ব্যবসাকে বাড়ানোর সাপোর্ট করা হোক, বা নিজের ব্যক্তিগত ফাইন্যান্স চিন্তাটিকে রাখা হোক যে এই দিকে কানেক্ট করতে হবে যে পয়সা শুধু আমার জন্যই নয়, আসলে আমার সমাজ এবং দুনিয়ার জন্য খুব কাজ করে। এবার প্রশ্ন এটি ওঠে যে আমরা কি এই পুলটিকে পার করার জন্য, ব্রিজটিকে পার করার জন্য রেডি রয়েছি, বা আমরা উঠোনে পা রেখে সারা জীবনটি ব্যতীত করে দেব? নির্ধারণ আমাদের হাতে। তাহলে ফ্রেন্ডস, আমরা আজকে ফাইন্যান্স অফ দ্য থ্রেশহোল্ড সামারিটিকে খুব গভীরতার সঙ্গে জেনেছি। এই বইটি আমাদেরকে দেখিয়েছে যে ফাইন্যান্স প্রণালী শুধুমাত্র পয়সার খেলা মোটেই নয়, একটি এমন ধরনের তন্ত্র যেটি আমাদের সমাজ, নৈতিকতা এবং ভবিষ্যৎটিকে ওই জায়গায় প্রভাবিত করে। এটি আমাদেরকে বলে যে আমাদের শুধুমাত্র প্রফিট তারপরে মনোযোগ না দিয়ে একটি ন্যায়পূর্ণ এবং ব্যালেন্স আর্থিক ব্যবস্থার দিকে সবসময়ের জন্য বেড়ে যাওয়া উচিত। একবার চিন্তা করুন, যদি আমরা নিজের ফাইন্যান্স নির্ধারণটিকে শুধু ব্যক্তিগত লাভের জায়গাতে সামাজিক ভালোর জন্য এবং তার আধারে পরে নিই, তাহলে আমাদের দুনিয়া কেমন হবে? আমরা কি এমন একটি সমাজের কল্পনা সবসময় করতে পারবো যে জায়গায় পয়সা শুধুমাত্র কিছু লোকেদের হাতে সবসময় কেন্দ্রিত না থেকে সম্পূর্ণ সমাজের ভালোর জন্য ব্যবহার করা হোক? এই বইটি আমাদের এই চিন্তার মধ্যেই নিয়ে যায়। এবার এটি আপনার পরে ডিপেন্ড করে যে আপনি এই জ্ঞানটিকে শুধুমাত্র শুনে ভুলে যাবেন, বা এটিকে নিজের লাইফের মধ্যে আপন করে একটি ফাইন্যান্স স্বাধীনতার দিকে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং সামাজিক ব্যালেন্সের দিশাতে সবসময়ের জন্য এক স্টেপ উপরে চলে যাবেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি যদি এমন ধরনের আরও গভীর চিন্তা এবং বোঝার সঙ্গে জড়িত ভিডিও দেখতে চান, তাহলে আরও অডিও আপনি শুনুন। ধন্যবাদ।